রমনার বটমূলে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ড কমিয়ে ৯ আসামির ১০ বছরের কারাদণ্ড। মাওলানা তাজউদ্দিনের যাবজ্জীবন সাজা। মানবিক করিডোর ইস্যুতে অন্ধকারে জনগণ, দাবি বিএনপির। দেশ এগিয়ে নিতে অনির্বাচিত নয়, দরকার নির্বাচিত সরকার। ১৪ দল সহ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের। গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন চায় জুলাই ওয়ারিয়র। জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিলের পরবর্তী শুনানি কাল। আদালতে দলের নিবন্ধন বাতিলের নজির, এটাই দেশে প্রথম। জামায়াত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল। এবং ব্যাপক সংস্কার করতে গেলে নির্বাচন ব্যাহতের শঙ্কা সিপিবির। আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, আর সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। 2 যুগ আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত 9 আসামির সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামিকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। হুজি নেতা মুফতি হান্নান সহ 3 আসামি মারা যাওয়ায় বাদ দেওয়া হয়েছে তাদের। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা ছিল প্রগতিশীল ও মুক্ত চিন্তার ওপর আঘাত। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মারা যান 10 জন। এ ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালের 23 জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হালদার, আব্দুল হাই ও শফিকুর রহমান। তবে সিলেটের গ্রেনেড হামলা মামলা ইতোমধ্যেই মুফতি হান্নানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাওলানা আব্দুর রৌফ ইয়াহিয়া মারা গেছেন। কারাগারে আছেন শাহাদাতুল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ ও আবু তাহের। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলে নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায় মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া 9 আসামির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দেন। হাইকোর্ট তার রায়ে বলেন, রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা ছিল মুক্তচিন্তা প্রগতিশীল ধারণার উপর আঘাত। এদিকে রাষ্ট্রপক্ষ সাজার বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে। আদালতের যে অবজারভেশন, সেই অবজারভেশনে বলেছে যে এই হত্যাকাণ্ডটি মানবতা বিরোধী হত্যাকাণ্ড, যেটি আমরা রাষ্ট্রপক্ষে যখন শুনানি করেছি আমরা বলেছি যে এই হত্যাকাণ্ডটি এগেনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। এটি মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও নৈতিক কারণে দণ্ড দেয়া হয়েছে, তাই এই সাজা যথাযথ নয় বলে মনে করেন আসামি পক্ষ। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন, আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয়। আসামিদের মধ্যে মাওলানা তাজউদ্দিন পলাতক রয়েছেন। 3 জন মারা গেছেন, 10 আসামি কারাগারে আছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেয়ার ইস্যুটি বাংলাদেশকে নিয়ে ভূরাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এমন অভিমত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে দলের আরেক নীতি নির্ধারক হাফিজউদ্দিন আহমদ বলেন, মানবিক করিডোর নিয়ে সরকারের ভেতর থেকে দ্বিমুখী বক্তব্য আসায় এ নিয়ে জনগণ অন্ধকারে রয়েছে। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। অন্তর্বর্তী সরকার মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এমন সংবাদ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা, পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানামুখী বিতর্ক।
এসব বিতর্কের মাঝেই মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। একটা আন্তর্জাতিক ভূ রাজনৈতিক যে একটা ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না। একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোনো রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? এদিকে একই স্থানে মাওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ স্মরণে আয়োজিত গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, মানবিক করিডোর নিয়ে সরকারের ভিতর থেকে দ্বিমুখী কথা বলায় এ নিয়ে অন্ধকারে আছে জনগণ। পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন। কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে, তবে চুক্তির শর্তসমূহ প্রকাশ করা যাবে না। আবার আরেক উপদেষ্টা বলেছেন যে না, আমরা এখন পর্যন্ত এই করিডোরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেইনি। জনগণ অন্ধকারে আছে। এটা কি ধরনের সরকার? একই আলোচনা সভায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তিস্তার পানি নিয়ে আগ্রাসন ভারতের ঐতিহাসিক আধিপত্যবাদের অংশ। পানি আগ্রাসনটা আমার কাছে কেন জানি মনে হয় ভারতের যে একটি প্রাচীন আর্য সমাজের আধিপত্য বজায় রাখার যে একটা প্রচেষ্টা, সেটাও কোনোভাবে আমার কাছে মনে হচ্ছে। কারণ দক্ষিণের কৃষ্ণা কাবেরী নদীতেও বাঁধ দিয়ে এই বৈষম্য করা হচ্ছে, যে এখানেও ভারতের অভ্যন্তরেও আন্দোলন চলছে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই দেশকে দেশি বিদেশি সব ধরনের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে পারবে বলে মত বিএনপি নেতাদের। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের 9 মাসেও জনতার প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। জুলাই ঐক্য মনে করছে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার, ফলে আবারও রাস্তায় নামতে হয়েছে তাদের। অন্যদিকে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন সহ 6 দফা দাবি জুলাই ওয়ারিয়র্সের। নির্ধারিত সময় এসব দাবি সরকার না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। আরও জানাচ্ছেন দেলোয়ার দোলন। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের রয়েছে ব্যর্থতা আর উদাসীনতা। তাই আবারও রাস্তায় নামতে হয়েছে ছাত্র জনতাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঐক্য এর উদ্যোগে সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্র জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগকে দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা। অথচ জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগ এবং তার সমস্ত সহযোগী সংগঠন, সমস্ত ভ্রাতৃপ্রতিম সংগঠন যা যা আছে এর সাথে রিলেটেড সবাইকে নিষিদ্ধ করতে হবে। বিগত 15.5 বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে 14 দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি কোনোভাবেই পেতে পারে না। আমরা এসব দলের নিবন্ধন বাতিল এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই। দীর্ঘ অপেক্ষার পর 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের ইঙ্গিত দিয়েছে সরকার। যদিও জুলাই আন্দোলনের সঙ্গে যুক্তরা বলছেন, এক্ষেত্রে আন্দোলনের সঙ্গে যুক্তদের মতামত উপেক্ষা করা হচ্ছে। গভর্নমেন্ট যেহেতু 30 দিন কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার একটা অঙ্গীকার করেছে, আমরা এটা আশ্বস্ত এবং আশাবাদী। সেই সাথে আমরা বলতে চাই যে আমরা একটা ডেমো তাদের কাছে প্রপোজ করতে চাই। অর্ধ শতাধিক সামাজিক ও মানবাধিকার সংগঠন নিয়ে গড়ে ওঠা জুলাই ঐক্য বলছে, বিগত 15.5 বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে 14 দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোর দায়মুক্তি পেতে পারে না। এসব দলেরও নিবন্ধন বাতিল ও নিষিদ্ধকরণ সহ বিচারের দাবি জানান তারা। যে সকল আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বিদেশ পাঠানোর জন্য ইতিমধ্যে রেফার করেছে, তাদেরকে কোনো রকম হয়রানি না করে দ্রুত সময়ের মধ্যে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং আহত জুলাই যোদ্ধাদেরকে যে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে সেটির সুবিধাগুলো বাস্তবায়নে আগামী 3 কর্মদিবসের মধ্যে সরকারকে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। এদিকে জুলাইয়ে আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠন
জুলাই ওয়ারিয়র্স। এ সময় তারা 6 দফা দাবি তুলে ধরেন। প্রধান উপদেষ্টা কার্যালয়ে জুলাই আন্দোলন পরবর্তী অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে একটা মহল তৎপর রয়েছে, যারা সচিবালয়ে বসে দেশ বিরোধী কাজ করে যাচ্ছে বলে মনে করছে জুলাই ঐক্য। দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের তালিকা প্রকাশ করার কথা জানান তারা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। সর্বোচ্চ আদালতের রায়ে জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন আইনজীবী শিশির মনির। শুনানিতে প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে আইনজীবী জানান, আদালতের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের ঘটনা বাংলাদেশে এটি প্রথম। মামলার পরবর্তী শুনানি বুধবার। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। আর 2016 সালে তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহার সভাপতিত্বে ফুলকোর্ট সভা ডেকে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। কোনো রাজনৈতিক দলের নিবন্ধন আদালত বাতিল করতে পারে না মর্মে যুক্তি দেন জামায়াতের আইনজীবী এহসান আব্দুল্লাহ সিদ্দিক। বলেন, এটা নির্বাচন কমিশনের ওপর হস্তক্ষেপ। এ সময় প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে আইনজীবী জানান, দেশে আদালতের নির্দেশে রাজনৈতিক দলের নিবন্ধনের বাতিলের নজির নেই। যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল, বিবেচনাধীন ছিল। ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। এটিকে ইংরেজিতে বলে প্রিম্যাচিওর। আর সেকেন্ড কথা হলো, যারা এই রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাল স্ট্যান্ডাই নাই। তারা নিজেরাই পক্ষ দোষে দুষ্ট, তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন। হাইকোর্টের রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে বলে আশাবাদ আইনজীবীর। জামাত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল, যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে। এই আর্গুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি। শুনানিতে আপিল বিভাগে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ঢাকা মহানগরের নেতৃবৃন্দ। আপিলের পরবর্তী শুনানি বুধবার। দরখাস্ত করে তার সাবমিশন রাখতে চেয়েছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। দুর্নীতি মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আপিল করার জন্য ডাক্তার জুবাইদাকে 587 দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে 2023 সালে আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণের ঘটনা যেন পুরো দেশকে থমকে দিয়েছিল। দোষীদের দ্রুত শাস্তির জন্য জেগে উঠেছিল দেশবাসী। সেই শিশু কন্যা আসিয়াকে হত্যা ও ধর্ষণ মামলার রায়ের জন্য 17 মে দিন ধার্য করেছেন আদালত। বেলা 11টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এই রায়ের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল জানান, গতকাল মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, তবে সেদিন পরিপূর্ণ উপস্থাপন না হওয়ায় আজ ফের যুক্তিতর্ক তুলে ধরেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে গেল 13 এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর 23 এপ্রিল চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। সে হিসেবে বিচার শুরুর মাত্র 25 দিনের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে। গেল
6 মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভাবা যায় খোদ পুলিশের ফোনেই কথা বলছেন আসামি, তাও আবার আদালত প্রাঙ্গণেই। জুলাই অভ্যুত্থানের 8 মাস পেরোলেও এখনও বেপরোয়া আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। কারাগার বা থানা থেকে এজলাসে নিয়ে আসার পথেই আসামিরা পাচ্ছেন নানা অবৈধ সুযোগ। আমান আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মশিউর অনিক। ন্যায় বিচারের সর্বোচ্চ মঞ্চ বিচারালয়। এই মঞ্চে আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে হয় সত্য মিথ্যার ফয়সালা। কিন্তু ন্যায় বিচারের সেই মঞ্চে হাজিরাকালে অভিযুক্তদের বিশেষ কিছু সুবিধা দিচ্ছে একটি চক্র। বলতে পারো আমার কর্তৃপক্ষকে জিজ্ঞেস করো, আমরা ফোনে কথা বলাই না ভাই। আপনার ফোনে কথা বলেন না? না, শুধু আমরা বাইরে তত্ত্বাবধানের জন্য, আমরা ভিতরে কেউ না। এটা ভিতরে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা এটার ফিডব্যাক। এখন টেলিভিশনের গোপন ক্যামেরায় ধরা পড়ে আইনের তোয়াক্কা না করেই আসামির হাতে মোবাইল তুলে দিয়েছে 3 পুলিশ সদস্য। আর সেখানেই শেষ নয়, ফোনালাপের পুরোটা সময় তাকে পাহারা দেন এই আইনের রক্ষকরা। পরিচয় গোপন করার শর্তে এক পুলিশ সদস্য বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কেউ কেউ নিয়মিতভাবে আসামিদের এই সুযোগ করে দেন। জানা যায় প্রতিটি ফোনালাপের পেছনে থাকে নির্দিষ্ট আর্থিক লেনদেন, যার পরিমাণ নির্ভর করে অপরাধীর পরিচিতি ও মামলার গুরুত্বের ওপর। আদালতে হাজিরার সময় বা গারদে আসামির মোবাইল ফোনে কথা বলা নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিএমএম আদালতের প্রশাসনিক প্রধান উপপুলিশ কমিশনার তারেক জুবায়ের। একজন আসামিকে কথা বলে দিয়েছে, তো এটি একটি অপেশাদার আচরণ এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ। আমরা বিষয়টি অবশ্যই খতিয়ে দেখব এবং এই 3 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিব। আমাদের পুলিশ সদস্যদেরকে যে সচেতন করার ক্ষেত্রে ট্রেনিংয়ের তো 3টা বিষয় থাকে। একটা হচ্ছে যে নলেজ, KSA বলে, নলেজ, অ্যাটিটিউড এবং স্কিল, এই 3টাই হয়। তো আমি আশা করছি যে এই ট্রেনিং যেহেতু আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি এবং আমি নিজেও এটা করাচ্ছি, শুরু করেছি এই সপ্তাহ থেকে, তো আমাদের পুলিশ সদস্যদের এই ধরনের অপেশাদার আচরণের পরিবর্তন হবে। আদালতে আসামি আনা নেয়ার কাজ করেন মূলত গারদের পুলিশ সদস্যরা। এছাড়াও প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুতে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে কেউ ফোনে কথা বলানোর সঙ্গে জড়িত হলে ছাড় না দেওয়ার তাগিদ দিলেন পাবলিক প্রসিকিউটর। ধরনের কোনো মোবাইলকে যদি ব্যবহার করে আদালতের ভিতরে এজলাসে বিচার চলাকালীন সময় অথবা বিচারের পূর্বে যখন আসামিদের নিয়ে আসা হয়, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের মোবাইলগুলো সিজ করা হবে। প্রসিকিউশনে যারা আছে তারা যদি কেউ ধরনের পুলিশ বা অন্য কেউ যদি এটা সহায়তা করে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। এবং আমাদের এখানে যে ডিসি প্রসিকিউশন আছেন এবং যারা এডিসি আছেন, দায়িত্বে আছেন, তারা এই ব্যাপারে খুবই তৎপর। তবে এমন ঘটনা আদালতে খুব হরহামেশাই ঘটে বলে দাবি করেন অনেক আইনজীবী। আদালত চলাকালীন সময় কিংবা আদালতে হাজিরার সময় মোবাইল ফোন ব্যবহার করা আইনত নিষিদ্ধ, কিন্তু দুঃখজনকভাবে পুলিশের সহায়তায় অনেক সময় ঘটনাটি ঘটে থাকে। আমরা এই ঘটনাকে বেআইনিই বলবো না, এটা রীতিমতো আদালতকে অপমান করার শামিল। বিভিন্ন থানা কিংবা হাজতখানা থেকে আসামিদের বা অভিযুক্তদেরকে নিয়ে আসার জন্য এই সমস্ত প্রিজন ভ্যানগুলো ব্যবহার করা হয়। এরপরে সেখান থেকে নামিয়ে তাদেরকে রাখা হয় গারদে এবং ঠিক এই রাস্তা ধরে তাদেরকে পরবর্তীতে নিয়ে যাওয়া হয় এজলাসে। কিন্তু এই রাস্তার মাঝখানের সময়টাতে একটা পক্ষ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সুযোগ করে দেন বেশ কিছু অনৈতিক সুযোগ সুবিধা নেয়ার জন্য। প্রশ্ন হলো 5 আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পরে আদালত প্রাঙ্গণের প্রেক্ষাপট পরিবর্তন করতে ঠিক আর কত সময় লাগবে? মশিউর অনিক, এখন, ঢাকা। প্রয়োজনীয় সংস্কারের বাইরে অন্য যে কোনো সংস্কার করতে গেলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতে প্রিন্স বলেন তারা ঐক্যমতে পৌঁছাতে চান, তবে আন্দোলনে অনেক জটিলতা তৈরি হওয়ায় কাজটি কঠিন বলেও উল্লেখ করেন তিনি।
আর জাতীয় সনদ তৈরির মধ্য দিয়ে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্ধারণের লক্ষ্যে ঐক্যমত্য কমিশন কাজ করছে বলে জানান কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। দেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আলোচনার মাধ্যমে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আমরা বারবার বলে এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয় তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে, এবং এই কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতকগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম যে কাজ, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেইটাও কিন্তু সংকটে পড়তে পারে। ৭১কে পাশ কাটানোর সুযোগ নেই, বরং ৭১কে ভিত্তিমূল ধরেই ২৪-এর অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির যুব উইংয়ের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি ৭১-এর আকাঙ্ক্ষা বিরোধী কার্যকলাপ করছে তাদের প্রতি নিন্দা জানায় এনসিপি। বলেন, আগামী ১৬ই মে শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার এভিনিউয়ে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে এনসিপির যুব উইংয়ের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সকল পর্যায়ের শিক্ষার্থী ও পেশাজীবীরা সংগঠনে প্রাধান্য পাবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিনের অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। বিকেল ৫:৩০টার মধ্যে দাবি আদায় না হলে দক্ষিণাঞ্চল ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো ধরনের আশ্বাস পায়নি শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন অমিত হাসান। উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের টানা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলনে যুক্ত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরাও। প্রশাসনিক ভবন শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা এবং ক্লাস বর্জন করে টানা ১০ দিন কর্মসূচি নিয়ে সোচ্চার শিক্ষার্থীরা। তবুও দাবি পূরণে কোনো আশ্বাস না পাওয়ায় কঠোর কর্মসূচি দিচ্ছেন তারা। সবশেষ সোমবার রাত ১১টা থেকে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থী। দাবি আদায় না হলে হুঁশিয়ারি দেওয়া হয় দক্ষিণাঞ্চল ব্লকেট কর্মসূচির। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত সরকার পক্ষ বা ভার্সিটি প্রশাসন থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। আমাদের কর্মসূচি চলছে এবং টিল আওয়ার লাস্ট ব্লাড ড্রপস আমাদের আমরণ অনশন কর্মসূচি চলতে থাকবে। ভিসিকে অপসারণ করা হবে, নয়তো আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। শিক্ষার্থীদের অনশন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে শিক্ষক প্রতিনিধিরাও। এ সময় বিষয়টি বিভাগীয় কমিশনার ও শিক্ষা উপদেষ্টাকে অবহিত করার কথাও জানান তারা। তারা এই বিষয়ে কনসার্ন, কিন্তু এই কনসার্ন হওয়ার যে ফলাফল তার কিছুই আমরা দেখতে পাচ্ছি না। কোনো প্রকারের ছলনা, কোনো প্রকারের আপনার হচ্ছে কি বলে ওটাকে ষড়যন্ত্র আমাদেরকে সত্য এবং ন্যায়ের পথ থেকে সরাতে পারবে না। টানা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়টিতে অচল অবস্থা বিরাজ করছে। ক্লাসের পাশাপাশি বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। একাডেমিক বিপর্যয় ঠেকাতে চালু রয়েছে পরীক্ষা নেওয়ার সুযোগ। মূলত অবকাঠামো উন্নয়ন ও রেজিস্ট্রার অপসারণের দাবিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দেয়া মামলা প্রত্যাহার এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের বিরোধিতা করে শান্তিপূর্ণ আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। তবে দাবির বিষয়ে পদক্ষেপ না নেয়ায় অবশেষে উপাচার্যের অপসারণের এক দফা দাবিতেই গড়ায় আন্দোলনের কর্মসূচি। অমিত হাসান, এখন বরিশাল। ৯ বছর পর আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম সমাবর্তন। জাতীয় উৎসবে মেতে উঠেছে ক্যাম্পাস। ফুটিয়ে তোলা হচ্ছে জুলাই বিপ্লবের চিত্র। এটিকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সমাবর্তন বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে সমাবর্তনে বক্তা হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতি যোগ করেছে বাড়তি মাত্রা। আরও জানাচ্ছেন শোয়েব রহমান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন কেবলই প্রাণের উচ্ছ্বাস। ছবি তোলা, প্রিয়জনকে ক্যাপ পরিয়ে দেয়া কিংবা বাবা মাকে গাউন পরিয়ে দেওয়ার দৃশ্য মন ভরিয়ে দেয়। 14 মে সমাবর্তনের দিন ধার্য হলেও উৎসব শুরু হয়ে গেছে আগেই। দীর্ঘ অপেক্ষার পরে সমাবর্তন, সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা অনেক আনন্দের বিষয়। আমাদেরকে বলতে গেলে আমরা অনেক ভাগ্যবান, কারণ আমরা রিসেন্টলি বের হয়েছি। ক্লাসমেটগুলা, জুনিয়রগুলা, সিনিয়রগুলা সবার সাথে একসাথে দেখা হচ্ছে, মনে হচ্ছে যে একটা মিলন মেলা। আজকে এসে সবাইকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে সে আগের সময় ফিরে গেছি। দীর্ঘ এত বছর যে পার হয়ে গেছে, ওটা মানে ফিলিংস নাই আর কি। জুলাই পেরিয়ে বাংলাদেশ এখন নতুন স্বপ্ন দেখছে। সমাবর্তন উৎসবে তাই জুলাই বিপ্লবের ছাপ। সমাজবিজ্ঞান অনুষদ এলাকার এক দেয়ালে 3 তরুণের গ্রাফিতি, গাউন পরা, হাতে সনদ। এদের দুজন হৃদয় তরুয়া ও ফরহাদ হোসেন জুলাই আন্দোলনে রাজপথে প্রাণ দিয়েছেন। আরেকজন ফাহিম আহমেদ পলাশ ফেনীতে বন্যায় ত্রাণ দিতে গিয়ে প্রাণ হারান। বেঁচে থাকলে হয়তো এ সাহসী 3 তরুণও মাততেন প্রাণের উল্লাসে। তাই তাদের ধরে রাখতে এমন স্মৃতিচারণ। 24-এর যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে আমাদের 2জন শিক্ষার্থী শহীদ হয়েছিল। তাদেরকেও আমরা বিশ্ববিদ্যালয়ে এবারের সমাবর্তন অনুষ্ঠানে স্মরণ করছি বিশেষভাবে। গ্রাফিতিতে আমাদের 3 জন তরুণ যারা প্রাণ উৎসর্গ করেছে, তাদেরকে আমরা যে গ্রাফিতির মধ্যে এনে তাদেরকে যে আমরা আজকের দিনে স্মরণ করতে পারছি, এটি আমাদের জন্য আসলে একটি গর্বের বিষয়। ক্যাম্পাসের আনাচে কানাচে এখন রং বেরঙের ফুলের শোভা। জারুল, কৃষ্ণচূড়া, সোনালু ফুলের আভায় অনন্য সৌন্দর্যের ক্যাম্পাস হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। সেই নয়নাভিরাম ক্যাম্পাসেই সাবেক শিক্ষার্থীরা এসেছেন বহুদিন পর, যেখানে কেটেছে জীবনের শ্রেষ্ঠ সময়। আমরা যারা অনেক বছর আগে বের হয়ে গেছি, তাদের জন্য আজকের দিনটা খুবই স্মরণীয়। আমরা আসলে অনেক খুশি ক্যাম্পাসে আসতে পারে, অনেকদিন পরে আগের মানুষজনকে দেখতে পেরেছি। আরও বেশি আনন্দের এই জন্যই, কারণ হচ্ছে একজন নোবেল লরেটের হাত ধরে কিন্তু আমরা এবার সমাবর্তনে আমাদের আনুষ্ঠানিক স্বীকৃতিটা পাবো। আমাদের 23,000 কনভোকেই সাথে সাথে তাদের পরিবারেরও কেউ কেউ আসতে পারে। সেই জন্য তারা যেন কনভোকেশনটা দেখতে পারে, সেজন্য বিভিন্ন পয়েন্টে ডিজিটালাইজ ওয়েতে আমরা কনভোকেশনটাকে আমরা লাইভ প্রচার করার ব্যবস্থা করব। এই সমাবর্তনকে বিশেষ মর্যাদা দিচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন। বাংলাদেশে প্রথমবার নোবেল বিজয়ী শিক্ষক কোনো সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন, যা যোগ করেছে বাড়তি উচ্ছ্বাস। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। চলমান তাপপ্রবাহে বিপাকে চাঁদপুরের পোলট্রি খামারিরা। প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে প্রতিদিন মারা যাচ্ছে শত শত মুরগি। কমছে ডিমের উৎপাদন। এই অবস্থায় ভয়ে মুরগি বিক্রি করে দিচ্ছেন খামারিরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, হিট স্ট্রোক থেকে রক্ষায় খামারের তাপমাত্রা সহনশীল রাখতে হবে। আরও জানাচ্ছেন তালহা জুবায়ের। চলমান তাপদাহের প্রভাব পড়েছে চাঁদপুরের পোলট্রি শিল্পে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে ছোট বড় প্রতিটি খামারে প্রতিদিন অন্তত অর্ধশত মুরগি মারা যাচ্ছে। পাশাপাশি ডিম উৎপাদনের পরিমাণ কমেছে 30% পর্যন্ত। এতে খামারিদের ঘাড়ে পড়ছে উৎপাদন খরচের বাড়তি চাপ। তুলনামূলক বিক্রি দর কম বলে লোকসানের মুখে পড়ছেন তারা। হিট স্ট্রোকের ভয়ে কম দরেই বিক্রি করে দিচ্ছেন ব্রয়লার ও লেয়ার মুরগি। অতিরিক্ত গরম, লোডশেডিংয়ের কারণে খামারের তাপ বাইরে বেড়ে যায়। বাইরে যাওয়ার কারণে মুরগি স্ট্রোক করে মারা যায়। একদিক দিয়ে স্ট্রোক করে মারা যাইতেছে, অন্যদিকে বিষয়টা হইলো ভাই মুরগির দাম কম। দেখা যায় 2-3 ঘন্টা দেখা যায় লোডশেডিংয়ে পড়ে থাকে। এদিক দিয়ে আপনার মুরগিগুলো, অনেক মুরগি আমাদের রেগুলার মারা যেতেছে। 3000-এর মধ্যে পার ডে মনে করেন 50 থেকে 60 পিস মুরগিগুলো মারা যায় লোডশেডিংয়ের কারণে। যেখানে গরম, কারেন্ট মনে করেন যে দরকার সারাদিন, সেখানে কারেন্ট থাকে না দিনে 2 ঘন্টা। হিট স্ট্রোক থেকে বাঁচাতে মুরগির খামার ঠান্ডা রাখার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। পাশাপাশি লোডশেডিং কমানোর আহ্বান জানান তিনি। আমরা অনেক সময় বলি যে দুপুরে খাওয়াটা কম দেওয়ার জন্য। দুপুরে খাওয়াটা থাকবে, অফ টাইম থাকবে, ওখানে তাকে স্যালাইন এবং স্যালাইন জাতীয় পানীয় থাকবে। সে সারাদিন ওই পানিটা খাবে। এতে তার যে স্ট্রেস সে সহ্য করতে পারবে, দখলটা সে সহ্য করতে পারবে। চাঁদপুর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের দেয়া তথ্য বলছে, জেলায় প্রায় 1,500 নিবন্ধিত হাঁস মুরগির খামার রয়েছে। এর মধ্যে লেয়ার মুরগির খামার 184টি এবং ব্রয়লারের খামার রয়েছে 1063টি। এছাড়া কক মুরগির খামার রয়েছে 158টি। জেলায় বছরে প্রায় 30,000 টন মুরগির মাংস ও 28 কোটি পিস ডিম উৎপাদন হয়। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। 3 দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপরই বিমানবন্দরেই সংক্ষিপ্ত বৈঠক করেন এই দুই নেতা। সৌদি আরবের পর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আমিরের সঙ্গে একাধিক বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া।
গাজায় যুদ্ধবিরতির উদ্দেশ্যে 3 দিনব্যাপী মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপরই বিমানবন্দর হলে সংক্ষিপ্ত বৈঠক করেন এই দুই নেতা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর। আর ট্রাম্পের এই সফরকে নিঃসন্দেহে ঐতিহাসিক সফর বলছেন অনেকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের বিরতিহীন চেষ্টা করে যাচ্ছেন ট্রাম্প। বিশেষ করে শান্তি প্রতিষ্ঠায় তার চেষ্টা নজর কেড়েছে সবার। পাক ভারত যুদ্ধবিরতিতে মধ্যস্থতার পর এবার হামাস ইসরায়েল ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ তৎপর দেখা যাচ্ছে তাকে। সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গাজা যুদ্ধবিরতি সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করবে বলে প্রত্যাশা ট্রাম্পের। এর আগেও যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করেছিল সৌদি আরব। এছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করতেও আলোচনা করবেন তারা। সৌদি আরবের পর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আমিরের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো করতে চান ট্রাম্প ও তার পরিবার। যুক্তরাষ্ট্রের সংযুক্ত আরব আমিরাত $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ করবে বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়া কাতারও বিপুল অঙ্ক বিনিয়োগ করার কথা রয়েছে। তবে ট্রাম্পের এবারের মধ্যপ্রাচ্য সফরের তালিকায় নেই ইসরায়েলের নাম। গাজায় যুদ্ধ বন্ধ করতে গত কয়েকদিন ধরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। তার কথা না শোনায় তিনি নেতানিয়াহুর উপর কিছুটা নাখোশ। মূলত এই কারণেই তার সফরে জায়গা পায়নি ইসরায়েল। এছাড়াও ইয়েমেনে মার্কিন বিমান হামলার বিষয়টিও ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে জানায়নি ওয়াশিংটন। ইসরায়েলের প্রতি ট্রাম্পের এমন আচরণকে বেশ উদ্বেগজনক মনে করছেন ইসরায়েলি কূটনীতিকরা। যদিও ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এছাড়া যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারে মধ্যস্থতাকারী পাঠাবে তেল আবিব। গাজা যুদ্ধ বন্ধ ছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধেও উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ইস্যুতে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসছেন। তাদের এই বৈঠকেও যোগ দিতে পারেন তিনি। Turkey between Russia and Ukraine, and I believe the two leaders were going to be there. I was thinking about flying over. I don't know where I'm going to be on Thursday. I've got so many meetings. ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ঘিরে যুদ্ধবিরতি কার্যকরের আশার আলো দেখছেন গাজার লাখ লাখ ফিলিস্তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর স্বাভাবিক হয়েছে দুই দেশের সীমান্তের রাজ্যগুলো। এরই মধ্যে বিমান চলাচল শুরু করেছে ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে। আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক হওয়ায় হজ যাত্রীদের সৌদি আরবে যাওয়ার বিষয়ে আর কোনো বাধা নেই। যদিও জম্মু কাশ্মীরের শ্রীনগর, পাঞ্জাবের চণ্ডীগড় ও অমৃতসর সহ মোট 7টি শহরে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ভারতীয় বোয়িং, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া। নিরাপত্তাজনিত কারণে তারা এসব শহরে বিমান চলাচল করবে না বলে জানিয়েছে বেসরকারি এই প্রতিষ্ঠান দুটি। এদিকে পাক ভারত যুদ্ধে পাকিস্তানের 40 বেসামরিক নাগরিক ও 11 সেনা সদস্য শহীদ হয়েছে বলে দাবি ইসলামাবাদের। টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান মেহেদী হাসান মিরাজ। মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি। মিরাজের প্রত্যাশা, বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করবে সদ্য নিয়োগ পাওয়া বোলিং কোচ শন টেইট। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। বিপিএলে দারুণ পারফরমেন্স করেও আরব আমিরাত সিরিজের টি-20 দলে জায়গা হয়নি মিরাজের। তবে টেস্টে আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 নম্বরে উঠে আসায় সেই দুঃখে কিছুটা হলেও প্রলেপ পড়েছে। ভক্ত সমর্থকদের ভালোবাসায় সিক্ত মিরাজের লক্ষ্য অবশ্য আরও সুদূর প্রসারী। 1 নম্বর আসতে পারলে আরও ভালো লাগবে। লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার, বাট তারপরও এন্ড অফ দ্য ডে অনেক লং টাইম যেতে হবে, নিজের ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরমেন্স করতে হবে। সো ওইভাবে অনেক বড় চিন্তা করছি না, ছোট ছোটভাবে আগানোর চেষ্টা করছি। তবে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে তারা নেই টাইগার অলরাউন্ডার মিরাজের। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় পরিশ্রম করে উন্নতি করতে চান তিনি। এরকম মাইল ফলক তো অবশ্যই ভালো লাগবে। আর সেকেন্ড থিং হলো বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তারও বেশি ভালো লাগার বিষয়। আসলে শর্টকাটের কোনো কিছু নেই, লং ওয়ে যেতে হবে আর এর জন্য অনেক কষ্ট করতে হবে।
টাইগারদের নতুন বোলিং কোচ শন টেইট বাংলাদেশের কোচিং প্যানেলে প্রথমবারের মতো যোগ দিলেও বিপিএল এর সুবাদে মিরাজের সাথে সখ্যতা পুরনো। খুব কাছ থেকে দেখেছেন অজি কোচকে। সেই অভিজ্ঞতায় মিরাজের আত্মবিশ্বাস নতুন নিযুক্ত বোলিং কোচের অধীনে দারুণ কিছু করবে বাংলাদেশ। আমার কাছে মনে হয় এরকম টাইপের কোচ থাকা টিমের ভিতর খুবই ভালো, এবং আমি নিজেও ওকে পার্সোনালি চিনি এবং জানি ও অনেক প্লেয়ারদেরকে সাপোর্ট করে, এবং ও নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতন, এবং ও জানে যে এখানে কিভাবে কি করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য যে ওকে চুজ করা হয়েছে। জাতীয় দলে মিরাজের ক্যারিয়ার শুরু টেস্ট বোলার হিসেবে, তবে সুযোগ পেলেই নিজের ব্যাটিং সামর্থ্যের জানান দিচ্ছেন, হয়ে উঠেছেন টাইগার টিমের অন্যতম ভরসার নাম। তাই লক্ষ্য এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটেই সেরার মুকুট পরার। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। কান চলচ্চিত্র উৎসবের খবর দিয়ে শেষ করব এখন বিকেলের আয়োজন। বছর পেরিয়ে ফ্রান্স দিয়ে আবারও শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবারের কানে আছে বাংলাদেশও। স্বল্প দৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজিবের আলী। আরও জানাচ্ছেন উজ্জ্বল হাফিজ। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। আয়োজনে সামিল হতে এরই মধ্যে বিশ্বের সিনেমা প্রেমীরা পৌঁছে গেছেন কান শহরে। আজ থেকে শুরু হয়ে আগামী 12 দিন কান হয়ে উঠবে বিশ্ব চলচ্চিত্র প্রেমীদের কেন্দ্রস্থল। সারা বিশ্বের অভিনয় শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলার পাশাপাশি ফ্রান্সের কান শহরে জড়ো হয়েছেন দর্শনার্থীরাও। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, পার্ক, সমুদ্র সৈকতে আনন্দ উপভোগে মেতেছেন সবাই। ফ্রান্সের আতিথেয়তায় মুগ্ধ সবাই। বিপুল সংখ্যক পর্যটকদের আগমনে জমজমাট ব্যবসা বাণিজ্য। কান উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ লাল গালিচা পর্ব, যেখানে হাঁটবেন বিশ্বের খ্যাতিমান সব অভিনেতা, গায়িকা ও মডেলরা। এরই মধ্যে কান শহর যেন জেগে উঠেছে চলচ্চিত্রের রং, আলো ও নান্দনিকতায়। এবারের উৎসবে থাকছে ঐতিহ্য ও আধুনিকতার দৃষ্টিনন্দন মিশ্রণ। এবার উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন ফরাসি অভিনেতা লরা লাফি। অনুষ্ঠানের শুরুতেই মার্কিন অভিনেতা রবার্ট ডিনিরোকে তার চলচ্চিত্র ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে দেয়া হবে সম্মানসূচক পদক। এবার মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে 22টি ছবি। এছাড়া আসার্তে রিগায় 20টি, আউট অফ কম্পিটিশনে 7টি, মিডনাইট স্ক্রিনিংয়ে 5টি, কান প্রিমিয়ারে 10টি এবং স্পেশাল স্ক্রিনিংয়ে 9টি ছবি প্রদর্শিত হবে। সবাইকে অবাক করে এবারই প্রথম মূল প্রতিযোগিতায় জায়গা পায়নি কোনো কোরীয় ছবি। এবার জুলিয়া দুকার্নোর আলফা, রিচার্ড লিঙ্ক লেটারের নুভেল ভাগ, ওয়েস অ্যান্ডারসনের দ্য ফিনান্সিয়াল স্কিমকে স্বর্ণপম জয়ের হট ফেভারিট মনে করছেন অনেক সমালোচক। আবার অনেকে মনে করছেন দার্দেন ভাতৃদ্বয়ের দ্য ইয়াং মাদার্স হোম, তারিক সলের ইগলস অব দ্য রিপাবলিক, জাফর পানাহির ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সিনেমাগুলো এগিয়ে থাকতে পারে সেরার দৌড়ে। উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা আলী। স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজিব পরিচালিত 15 মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি। সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপিন্সের ক্রিস্টিয়ান ডিলিয়ন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি রানআউট ফিল্মস। প্রতি বছরই মূল ভবনের ফটকে টানানো হয় কানের অফিসিয়াল পোস্টার। এবারও ব্যতিক্রম ঘটেনি তার, তবে ঘটেছে বিরল ঘটনা। প্রথমবার জোড়া পোস্টার বাছাই করেছে কর্তৃপক্ষ। ফরাসি নির্মাতা ক্লদ লুলুসের কালজয়ী ছবি এ ম্যান অ্যান্ড ওম্যানের দৃশ্য থেকে বানানো হয়েছে কানের পোস্টার। আজ বাংলাদেশ সময় রাত 11:15 শুরু হবে কানের উদ্বোধনী আয়োজন। আয়োজকদের প্রত্যাশার প্রতিবারের মতো এবারও বিশ্বের প্রথিতযশা চলচ্চিত্র স্রষ্টাদের উপস্থিতিতে বর্ণিল ও প্রাণময় হবে কান উৎসব। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। এখন বিকেলে শিরোনামগুলো আরও একবার। রমনার বটমূলে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ড কমিয়ে 9 আসামির 10 বছরের কারাদণ্ড। মাওলানা তাজউদ্দিনের যাবজ্জীবন সাজা। মানবিক করিডোর ইস্যুতে অন্ধকারে জনগণ, দাবি বিএনপির। দেশ এগিয়ে নিতে অনির্বাচিত নয়, দরকার নির্বাচিত সরকার। 14 দল সহ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের। গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন চায় জুলাই ওয়ারিয়র্স। জামাতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিলের পরবর্তী শুনানি কাল। আদালতে দলের নিবন্ধন বাতিলের নজির, এটি দেশে প্রথম। জামাত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল।
এবং ব্যাপক সংস্কার করতে গেলে নির্বাচন ব্যাহতের শঙ্কা সিপিবির। আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে ঐকমত্য কমিশন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।